we restore vision. আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার মোস্তফা হোসেন, রেটিনা বিশেষজ্ঞ, ভিশন আই হসপিটাল। এই পর্বে আমাদের সাথে আছে আমার সহকর্মী এবং রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার তানজিল আহমেদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি চক্ষু বিশেষজ্ঞ এবং রেটিনা সার্জন ডাক্তার মোহাম্মদ তানজিল আহমেদ। আমি চেম্বার করছি ভিশন আই হসপিটালে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের রোগীদের জন্য অনেক ভয়ের একটা কারণ, অর্থাৎ চোখের ভিতর জেলির মধ্যে রক্তক্ষরণ, যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ভিট্রাস হ্যামারেজ। তা আমি আমার একটা রুগীর অভিজ্ঞতা দিয়ে শুরু করছি। কয়েকদিন আগে একটা রুগী আমার চেম্বারে আসলো। আমি ডান চোখে ভীষণ নিলাম ভালো, বাম চোখে সে মুখের সামনে দেখতে পায় ভীষণ খারাপ। তো বাম চোখে তাকে আমি কতগুলো পরীক্ষা নিরীক্ষা করতে দিলাম। রুগীটা কেন জানি পরীক্ষা করলো না। তো 1 মাস পর রুগীটা আসলো এবং বলল, স্যার আমি তো এখন ভালো দেখতে পাচ্ছি। তা আমি কেন জানি মনে হলো আমি রুগীটার রেটিনার মনি ডাইলেট করে ভিতরটা দেখি এবং দেখতে পেলাম যে রুগীর চোখের ভিতরে রেটিনার ডিটাচমেন্ট এবং 2টা বড় বড় টিয়ার, রেটিনাল টিয়ার। তো আমি রুগীকে উপদেশ দিলাম যে আপনার অপারেশন করা প্রয়োজন। আচ্ছা তানজিল ভাই, জি, আমাদের দেশে চোখের ভিতরে যে জেলি, এর মধ্যে রক্তক্ষরণে কি কি কারণে হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ডক্টর মোস্তফা, অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আপনাকে যদি একটু বুঝিয়ে বলি, এটা আমাদের একটা চোখের মডেল, এবং আমরা যদি মডেলটা এভাবে বের করি, আমরা দেখব যে এখানে যে একটা পাতলা পর্দার মতো, এটাকে আমরা রেটিনা বলি, এবং এর ভিতরে অসংখ্য রক্তনালী থাকে। এই রক্তনালীগুলো যদি কোনো কারণে ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়, তাহলে সেই রক্তটা তো চোখের বাইরে যেতে পারবে না। এই রক্তটাই চোখের ভিতরে জমা হচ্ছে, যেটাকে আমরা বলি চোখের ভিতরে রক্তক্ষরণ। এটা আমাদের বিভিন্ন স্পেস আছে চোখের ভিতরে। কোন স্পেসে রক্তক্ষরণটা হচ্ছে, নামকরণটা তার উপরে করা হচ্ছে। যেমন সাধারণ রোগীরা চোখে রক্তক্ষরণ বলতে বোঝায় যে যেটা দেখা যাচ্ছে, আমি দৃশ্যমান, আমি একজনের দিকে তাকালাম, তখন দেখলাম যে চোখটা লাল, মানে রক্তক্ষরণ, এটা বুঝতে পারতেছি। আমাদের চোখের ভিতরে যত ধরনের রক্তক্ষরণ হয়, তার ভিতর সবচেয়েতে সিম্পল রক্তক্ষরণ হচ্ছে এটা, যেটা চিকিৎসা না করলেও চলে যায়। এটা চোখের বাইরে সাদা যে পর্দাটা থাকে তার নিচে রক্তক্ষরণ হলে চোখটা লাল হয়ে যায়। তখন রুগী অথবা রুগীর আশেপাশের লোকজন খুব ভয় পেয়ে যায় যে চোখটা লাল হয়ে গেছে, এবং এটা নিয়ে অবশ্যই ডাক্তারের কাছে আসে। আমরা তখন আশ্বস্ত করি, এবং এটা অনেক সময় 1 মাসের ভিতরে এটা ভালো হয়ে যায়। কিন্তু যেই রক্তক্ষরণ আমরা দেখতে পাই না, রোগীরা দেখতে পায় না, এবং আমরা ডাক্তাররাও একজনের চোখের দিকে তাকালে দেখতে পাই না, এটা স্পেশাল যন্ত্র দিয়ে চোখের ভিতর পরীক্ষা করে দেখতে হয়। এই রক্তক্ষরণটা হচ্ছে ভিট্রিয়াস হেমোরেজ, যেটা খুবই বলা চলে যে ডেঞ্জারাস একটা রোগ যদি আপনি সময় মতো চিকিৎসাটা শুরু না করেন। এই রক্তক্ষরণটা হওয়ার অনেকগুলো কারণ থাকে। আমাদের কাছে যেই সমস্ত রোগীগুলো আসেন, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি সবচাইতে কমন কারণ থাকে ডায়াবেটিস এবং প্রেশারজনিত। ডায়াবেটিস, প্রেশার একটা সিস্টেমিক ডিজিজ। এটা সারা শরীরকে অ্যাফেক্ট করে। আমাদের চোখ যখন অ্যাফেক্ট করে, তখন চোখের ভিতরে যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো খুব ভঙ্গুর থাকে। এটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যায়, তখন ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণটা চোখের ভিতরে হয়। যে জেলির মতো জিনিস থাকে, ভিট্রিয়াস বলি, তার ভিতরে হলে তখন আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ। আপনি তো ডায়াবেটিসের কথা বললেন, আমি জানতে চাচ্ছিলাম ডায়াবেটিস ছাড়াও কি অন্য কোনো কারণে রক্তক্ষরণ হতে পারে কিনা? ডায়াবেটিস হচ্ছে অন্যতম প্রধান একটা কারণ। ডায়াবেটিস ছাড়াও আরও অনেকগুলো কারণ থাকে। প্রথমে আমি বলে নেই যে চোখের ভিতরে রক্তক্ষরণের যে কারণগুলো, তার ভিতরে ডায়াবেটিস, হাইপারটেনশন যেটাকে আমরা বলি প্রেশার, তারপরে চোখের ভিতরে যে পর্দা থাকে রেটিনা, এই রেটিনা অনেক সময় ছোট করে এটা ব্রেক হতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেই ছিঁড়ে যাওয়া থেকে তার সামনে যে রক্তনালী থাকে, সেই রক্তনালীটা ছিঁড়ে গিয়ে আলটিমেটলি রক্তক্ষরণ হতে পারে। এছাড়া চোখের ভিতরে যে রক্তনালীগুলো আছে, অনেক সময় প্রেশারের জন্য সেই রক্তনালীগুলো বন্ধ হয়ে যেতে পারে। এটাকে আমরা অনেক সময় চোখের স্ট্রোক বলি। এই স্ট্রোকটা যখন দীর্ঘদিন আনডায়াগনোজ থাকে, তখন এটা একটা কমপ্লিকেশন হয়, পরবর্তীতে নতুন রক্তনালী তৈরি হয়, সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এছাড়া চোখে আঘাত থেকেও রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে। রক্তনালীর কারণগুলো তো আমরা জানতে পারলাম। এখন রোগীরা কি কি উপসর্গ নিয়ে আসে, উপসর্গগুলো কি, বা
রোগীরা কিভাবে বুঝবে যে তাদের চোখে রক্তক্ষরণ হয়েছে? আমি প্রথমেই বলেছিলাম যে রক্তক্ষরণটা চোখের ভিতরে বিভিন্ন জায়গায় হতে পারে, সেই অনুযায়ী এটার নামটা এক একটা আমরা আলাদা আলাদা নামে ডাকি। রক্তক্ষরণের ধরন এবং পরিমাণের উপরে রোগী কি কমপ্লেন অনেকটা সেটা নির্ভর করে। অনেক সময় রক্তক্ষরণটা খুব অল্প হয়, যে সামান্য কিছু রক্তক্ষরণ, যেটা ভিট্রিয়াস যে জেলির মতো জিনিসটা থাকে তার ভিতরে সেই রক্তটা জমাট বাঁধে, এবং আমরা যখন চোখ নাড়ি তখন ওই জেলটাও নাড়াচাড়া করে, সাথে রক্তটাও নাড়াচাড়া করে। তখন রোগী সাধারণত বলে যে আমি চোখ নাড়ালে মনে হয় যেন আমার চোখের সামনে কালো কোনো ছায়ার মতো, অথবা মাকড়সার জালের মতো, অথবা সুতার মতো এরকম আমি দেখি, যেটা দিনের আলোতে বেশি বোঝা যায়, আকাশের দিকে তাকালে বেশি বোঝা যায়, রাতে কম বুঝি। এছাড়া অনেক সময় ফ্রেশ ব্লাড হলে রোগী নিজেই বুঝতে পারে যে আমার চোখের সামনে লাল কিছু একটা, মানে অনেক সময় রোগীরা আমাদের বলেও যে আমার চোখের ভিতরে মনে হয় রক্ত আসছে, এটা অনেক রোগী আমাদের কাছে বলে। আর যখন আরেকটা বিষয়, ব্যথা থাকে না, ব্যথা থাকে না, এই চোখের ভিতরে যে রক্তক্ষরণটা, এটা কিন্তু ঠিক এরকম একটা রোগ যাতে কোনো ব্যথা হয় না, ইউজুয়ালি কোনো ব্যথা হয় না, এটা এক হিসাবে আমি বলবো নেগেটিভ, রোগীর জন্য খারাপ। এখন আমার প্রশ্ন হচ্ছে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমাদের, বা কি করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ভিট্রাস হেমোরেজ? আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন। রোগীকে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের কাছে পৌঁছাতে হবে। যখন একজন রেটিনা বিশেষজ্ঞের কাছে আসবে, আমরা এই রোগীটাকে কি করি, প্রথমেই যেটা করি যে চোখে আমরা ড্রপ দেই, ড্রপ দিয়ে চোখের মনিটা বড় করি, ডাইলেট করি যেটাকে বলি। ডাইলেট করার পরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, যেটা একটা ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপের মাধ্যমে, বাইনোকুলার ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ এবং +20 ডায়োপ্টার লেন্স দিয়ে আমরা পেশেন্টকে বেডে শুয়ে আমরা দেখি যে রেটিনাটা কতটুকু দেখা যাচ্ছে এবং কোনো ভিজিবল কোনো অ্যাবনর্মালিটিস আছে কি না। অনেক সময় যে রক্তনালী যে ছিঁড়ে যায় বা রক্তনালী তৈরি হয়, তার একটা দৃশ্যমান কারণ অনেক সময় আমরা দেখতে পাই চোখের ভিতরে, যেমন হয়তো ডায়াবেটিস থেকে, বা কোনো প্রিভিয়াসলি কোনো একটা রক্তনালী বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে রক্তক্ষরণ, অথবা চোখের রেটিনা যেটা হয়তো কোথাও ছিঁড়ে গিয়েছে, এটা আমরা দেখতে পাই। আবার অনেক সময় অনেক বেশি রক্তক্ষরণ হলে তখন কিন্তু আমরা এই পরীক্ষাটা করে রক্ত ছাড়া আবার কিছু দেখতে পাই না। তখন আমাদের জন্য একটু ডিফিকাল্ট যে কেন এই রক্তটা আসলো, ব্লাডটা আসলো, সেই ক্ষেত্রে আমরা অন্য কিছু পরীক্ষা চলে যাই। এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে আল্ট্রাসোনোগ্রাফি, যেটা আমরা বলি চোখের বি স্ক্যান, জি, এটা কথা প্রয়োজন কিনা আপনি কি মনে করছেন? অবশ্যই প্রয়োজন। আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে রেটিনাটা দেখতে পাই না, তখন আমাদের এটা বের করতে হবে বা একটা ক্লু দরকার যে এই রক্তটা কোত্থেকে আসলো। তখন আমরা চোখের একটা আল্ট্রাসোনোগ্রাম করি, যেটাকে আমরা বলি বি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি। এটা করে আমরা একটা আইডিয়া পাই যে চোখের রেটিনাটা এটা কি আদৌ ইনটেক্ট আছে না ছিঁড়ে গিয়েছে, অথবা রেটিনার পিছনে কোনো সমস্যা আছে কিনা, বা মোটামুটি একটা ধারণা আমরা করতে পারি, বা পর্দা ছিঁড়ে গিয়েছে কিনা, কোথাও ছিদ্র আছে কিনা, আমরা এটা বুঝতে পারি, একটা আইডিয়া করতে পারি যে এই রক্তটা কোত্থেকে আসলো। রোগ নির্ণয় তো হলো, এখন রোগের তো চিকিৎসা দরকার। আপনি এই ক্ষেত্রে রোগীকে কিভাবে চিকিৎসা করবেন? প্রথমে আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে রোগীর যে চোখের রক্তক্ষরণ এটা কোন স্টেজে আছে। এটা যদি খুব প্রাথমিক অবস্থায় থাকে যে অল্প রক্তক্ষরণ, তখন আমরা আপনার রেটিনা বিশেষজ্ঞ প্রথমে অ্যাসেস করবে যে এটা কি আমরা অবজারভেশন করব, মানে অপেক্ষা করব, না এটা কোনো ইন্টারভেনশনে যাব। সাধারণত যদি খুব অল্প পরিমাণ রক্তক্ষরণ হয় এবং পেশেন্টের ডায়াবেটিস, প্রেশার এটা যদি অনিয়ন্ত্রিত থাকে, তখন আমরা রোগীদের অ্যাডভাইস করি যে আপনি চোখের জন্য অপেক্ষা করেন, এবং ডায়াবেটিস, প্রেশারের জন্য অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ অথবা কার্ডিওলজিস্ট দেখাবেন। ওনার পরামর্শে আপনি ডায়াবেটিস এবং প্রেশারটা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। স্ট্রিক্টলি কন্ট্রোল করলে অনেক সময় যে রক্তটা থাকে সেই রক্তটা নিজে নিজেই ঠিক হয়ে যায়, রোগী দীর্ঘদিন ভালো থাকে। আপনি অবজারভেশনের কথা বললেন, এছাড়া আর কোনো অপশন কি আছে? যে এছাড়া নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের যে ইন্টারভেনশনে যাওয়া। আমি আগেই বলেছি যে চোখের যে রক্তক্ষরণ আসলে এটা কোনো রোগ না, এটা একটা উপসর্গ মাত্র, লক্ষণ আর কি। এটা একটা লক্ষণ মাত্র। এই রক্তক্ষরণটা কেন হলো, কি কারণে হলো, আমাদের এটা খুঁজে বের করাটাই সবচাইতে জরুরি, এবং এক একটা কারণে আমরা এক এক ধরনের চিকিৎসা করে থাকি। সাধারণত যখন নতুন রক্তনালী তৈরি হয় এবং নতুন রক্তনালী ছিলে রক্তক্ষরণ হয়, এটাকে আমরা বলি নিউ ভেসেল। এই নিউ ভেসেলের চিকিৎসা আমরা সাধারণত করি যে প্রথম দিকে যখন রক্তটা থাকে, রক্তটা একটু বেশি পরিমাণে থাকে বা অল্পই থাকুক না কেন, আমরা
সাধারণত প্রথমে চিন্তা করব যে এই রক্তনালীর যেই অংশটা ছিঁড়ে রক্তক্ষরণটা হচ্ছে সেই অংশটাকে আমাদের স্টপ করতে হবে, বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য সাধারণত আমরা কি করি, আমরা চোখের ভিতরে ইনজেকশন দিই। এই ইনজেকশনটার নাম হচ্ছে গিয়ে NTVEGF ইনজেকশন। এটা কয়েকটা ধরনের পাওয়া যায়, আমাদের বাংলাদেশে এখন সবই অ্যাভেলেবেল। এটা আমরা পেশেন্টের চয়েস এবং রোগীর চোখের কন্ডিশন বুঝে আমরা ইনজেকশনটা দিয়ে থাকি। এই ইনজেকশনের মাধ্যমে চোখের রক্তক্ষরণ আমরা বন্ধ করি এবং এই রক্তক্ষরণ যেন ভবিষ্যতে না হয় তার জন্য আমরা লেজার করি। আরেকটা অপশন কিন্তু রয়ে গেল, ভিট্রেক্টমি। জি, নামটা শুনলেই কিন্তু ভয় লাগতেছে। আপনি কি এই জিনিসটা একটু বুঝাবেন, ভিট্রেক্টমি জিনিসটা কি, আমাদের রোগীরা যাতে ভয় না পায়? যখন চোখের ভিতরে রক্তক্ষরণটা অনেক বেশি হয় এবং এই রক্তক্ষরণটা এতই বেশি যে এটা আমি রেটিনা সার্জন হিসাবে আমার মনে হচ্ছে যে এই রক্তটা নিজে নিজে চলে যাবে না, এটা থাকবে চোখের ভিতরে, অথবা রোগী অনেক দিন ধরেই রক্তক্ষরণ নিয়ে আছে যেটা রক্তটা সরে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া এই রক্তক্ষরণের সাথে যদি তার রেটিনা যদি ছিঁড়ে যায় তখনও আসলে কোনো অপেক্ষা করার মানে যেটা এটাকে বললাম যে লেজার বা ইনজেকশন, ওই চিকিৎসা দিয়ে এটা কোনো কাজ হবে না। আমাদের তখন যেটা করতে হবে যে চোখের ভিতরে আমরা ঢুকবো, মেশিন নিয়ে ঢুকবো। আমরা এটা অনেকটা মাইক্রোস্কোপিক সার্জারি, খুব স্পেশাল ইনস্ট্রুমেন্ট লাগে। আমরা ক্যামেরা নিয়ে এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে চোখের ভিতরে ঢুকে এই ব্লাডটা পরিষ্কার করে দিই, ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পরে তারপরে যা যা লাগে, যেটা যেমন লেজার, আমরা অপারেশনের সময় করে দিই। কিছু ক্ষেত্রে আসলে ইনজেকশন এবং লেজার জন্য অপেক্ষা না করে আমরা প্রথম দিকেই অপারেশনে চলে যাই, এটা রোগীর জন্য ভালো। কারণ এই ডিসিশনটা অবশ্যই রোগীর যে অ্যাটেন্ডিং রেটিনা সার্জন এটা উনি নেবেন। অপারেশনের পরে আমার জানা মতে আর কিছু নিয়ম কানুন আছে, এগুলো যদি আপনি একটু বলতেন, কি কি নিয়ম কানুন স্ট্রিক্টলি রোগীদের ফলো করতে হয়? যে কোনো অপারেশনের পরেই কিছু নিয়মকানুন অবশ্যই রোগীদের পালন করতে হবে। তবে চোখের যে অপারেশনগুলো, এই অপারেশনে অনেক সময় আমরা কিছু টেম্পোনেট দিই, অপারেশনের সময় কিছু টেম্পোনেট দিই, যেমন একটা জেলি জাতীয় জিনিস যেটা ওয়েল বলি আমরা, সিলিকন ওয়েল, অথবা অনেক সময় শুধুমাত্র গ্যাস দিয়ে রাখি, যেমন C3F8, কিছু স্পেশাল ফর্মে কনসেন্ট্রেটেড গ্যাস থাকে। তখন আমরা রোগীদের কিছু পজিশনের কথা বলে দিই যে হেড পজিশনটা কেমন হবে, এটা অ্যাকর্ডিং টু পেশেন্ট এটা ভ্যারি করে। এটা আমরা শিখিয়ে দিই যে আপনি কিভাবে শুবেন, কিভাবে কাত হয়ে শুবেন, অথবা কতক্ষণ মাথা নিচু করে রাখবেন। এছাড়া নর্মালি যে কোনো অপারেশন পরে যেই নিয়মগুলো, যে চোখের ড্রপ অপারেশন পরবর্তী খুব সঠিকভাবে দিতে হবে, নিয়ম মানতে হবে, চোখে কোনো আঘাত লাগা যাবে না, এবং সর্বোপরি অপারেশনের পরবর্তীতে যদি চোখে ব্যথা হয় বা অন্য কোনো সমস্যা পেশেন্ট ফিল করে, সাথে সাথে যেন সার্জনকে এটা জানায়। অপারেশনের ব্যাপারে আরেক কিছু প্রশ্ন থেকে যায় যে অপারেশনগুলো কোথায় হয়, ঢাকার বাইরে পেরিফেরিতে কি হয় কিনা, বা এটার করতে কি রকম ব্যয় হয়? আপনি যদি এগুলো একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে খুব ভালো হতো। যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে এই রেটিনার চিকিৎসাটা আমরা বাংলাদেশে এখন এই চিকিৎসাটা আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দেশের বাইরে যে ধরনের চিকিৎসাটা হচ্ছে ঠিক আমাদের দেশে এখন সেই ধরনের চিকিৎসাটা হচ্ছে, কিন্তু এটা একসময় এরকম ছিল না। আচ্ছা, এটা তো গেল আমাদের অপারেশন। আচ্ছা, আমাদের রুগীরা যদি প্রশ্ন করে যে স্যার আমি অপারেশন থেকে বাঁচতে চাই, আমি অপারেশনে যেতে চাই না, তাহলে কি প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে? প্রতিরোধের ব্যবস্থা একমাত্র সচেতনতা, শুধুমাত্র সচেতনতাই পারে একটা পেশেন্টকে অপারেশন টেবিল থেকে ফিরিয়ে আনার। যদি আপনার ডায়াবেটিস এবং প্রেশার থাকে অথবা সিস্টেমিক অন্য কোনো ডিজিজ থাকে, অবশ্যই এটা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস এবং কার্ডিওলজির ডাক্তার দেখিয়ে নিয়মিত ওষুধ সেবন করতে হবে, নিয়মিত ফলো আপে থাকতে হবে। যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, প্রেশার কন্ট্রোলে থাকে, তাহলে বলা যায় যে এই রোগটা আমরা 60% প্রতিরোধ করতে পারি। তাই এই দৃষ্টি হঠাৎ কমে গেলে আমরা দেরি না করি, রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিই। আজকে আশা করি আমাদের আলোচনা থেকে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন এবং অনেকের অনেক কিছু লাভ হবে। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। তানজিল ভাই, শেষবারের মতো আরও কিছু বলতে চান? আমি শুধু একটা কথাই বলতে যাচ্ছি যে রেটিনা রোগীরা যারা ক্রনিক ডিজিজ নিয়ে চিকিৎসা করছেন এরা অনেক সময় হতাশ হয়ে যান। আমি তাদের বলবো যে হতাশ না হয়ে আপনার চোখের যখন যেই কন্ডিশন থাকে
আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা চালিয়ে যাবেন। কারণ চিকিৎসা যদি একবার আমরা বন্ধ করে দিই, তাহলে এটা আসলে চোখের দৃষ্টিশক্তি এমন পর্যায়ে নিয়ে যায় যে সেখান থেকে আমাদের আসলে ফেরত আনার অনেক সময় সুযোগ থাকে না। তাই কষ্ট হলেও আপনারা চিকিৎসাটা চালিয়ে যাবেন। তাইলে সবাই সুস্থ থাকেন, চোখের যত্ন নেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো একটা পর্বে। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ। We restore vision.